নমস্কার, আমি পৃথা। আজকে আপনাদের শোনাব সত্যজিৎ রায়ের লেখা ফেলুদার গোয়েন্দাগিরি। গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে গল্প শুরু করা যাক। রাজেনবাবুকে রোজ বিকেলে মেলে আসতে দেখি। মাথার চুল সব পাকা, গায়ের রং ফর্সা, মুখের ভাব হাসি খুশি। পুরো নেপালি আর তিব্বতী জিনিস টিনিসের যে দোকানটা আছে সেটাই কিছুক্ষণ কাটিয়ে বাইরে এসে বেঞ্চিতে আধ ঘন্টার মতো বসে। সন্ধে হব হলে জলাপাহাড়ে বাড়ি ফিরে যান। আমি আবার একদিন ওর পিছন পেছন গিয়ে ওর বাড়িটাও দেখে এসেছি। গেটের কাছাকাছি যখন পৌঁছেছি, হঠাৎ আমার দিকে ফিরে জিজ্ঞেস করলেন, কে হে তুমি, পিছু নিয়েছ? আমি বললাম, আমার নাম তপেশ রঞ্জন বোস। তবে নেও লজেন্স চুষ বলে পকেট থেকে সত্যি একটা লেমন ড্রপ বার করে আমায় দিলেন, আর দিয়ে বললেন, একদিন সকাল সকাল এসো আমার বাড়িতে, অনেক মুখোশ আছে দেখাবো। সেই রাজেনবাবুর যে এমন বিপদ ঘটতে পারে তা কেউ বিশ্বাস করবে? ফেলুদাকে কথাটা বলতেই সে খ্যাক করে উঠল, পাকামো করিস নে, কার কীভাবে বিপদ ঘটবে না ঘটবে সেটা কি মানুষকে দেখলে বোঝা যায়? আমি দস্তুর মতো রেগে গেলাম। বারে, রাজেনবাবু যে ভালো লোক সেটা বুঝি দেখলে বোঝা যায় না? তুমি তো তাকে দেখোইনি, দার্জিলিং এসে অবধি তো তুমি বাড়ি থেকে বেরোইনি। রাজেনবাবু নেপালি বস্তিতে গিয়ে গরিবদের কত সেবা করেছেন জানো? আচ্ছা, বেশ, এখন বিপদটা কি শুনি। আর তুই কচি খোকা, সে বিপদের কথা তুই জানলি কী করে? কচি খোকা অবশ্য আমি মোটেই না, কারণ আমার বয়স 13.5 বছর। ফেলুদার বয়স আমার ঠিক ডবল। সত্যি বলতে কি, ব্যাপারটা আমার জানার কথা নয়। মেলে বেঞ্চিতে বসেছিলাম, আজ রবিবার, ব্যান্ড বাজাবে, তাই শুনবো বলে। আমার পাশে বসেছিলেন তিনকড়িবাবু, যিনি রাজেনবাবুর ঘর ভাড়া নিয়ে দার্জিলিংয়ে গরমের ছুটি কাটাতে এসেছেন। তিনকড়িবাবু আনন্দবাজার পড়ছিলেন, আর আমি কোনো রকমে উঁকিঝুঁকি মেরে ফুটবলের খবরটা দেখার চেষ্টা করছিলাম। এমন সময় হাঁপাতে ফ্যাকাশে মুখ করে রাজেনবাবু এসে ধপ করে তিনকড়িবাবুর পাশে বসে গায়ের চাদরটা দিয়ে কপালের ঘাম মুছতে লাগলেন। তিনকড়িবাবুর কাগজ বন্ধ করে বললেন, কি হলো, চড়াই উঠে এলেন নাকি? রাজেনবাবু গলা নামিয়ে বললেন, আরে না মশাই, এক ইনক্রেডিবল ব্যাপার। ইনক্রেডিবল কথাটা আমার জানা ছিল। ফেলুদা ওটা প্রায়ই ব্যবহার করে, ওর মানে অবিশ্বাস্য। তিনকড়িবাবু বললেন, কি ব্যাপার? এই দেখুন না। রাজেনবাবু পকেট থেকে একটা ভাঁজ করা নীল কাগজ বার করে তিনকড়িবাবুর হাতে দিলেন। বুঝতে পারলাম সেটা একটা চিঠি। অবশ্যই চিঠিটি আমি পড়িনি বা পড়ার চেষ্টাও করিনি, বরঞ্চ আমি উল্টো দিকে মুখ ঘুরিয়ে গুনগুন করে গান গেয়ে এমন ভাব দেখাচ্ছিলাম যেন বুড়োদের ব্যাপারে আমার কোনো ইন্টারেস্টই নেই। কিন্তু চিঠিটা না পড়লেও তিনকড়িবাবুর কথা আমি শুনতে পেয়েছিলাম। সত্যি ইনক্রেডিবল। আপনার ওপর কার এমন আক্রোশ থাকতে পারে যে আপনাকে এভাবে শাসিয়ে চিঠি লিখবে? রাজেনবাবু বললেন, তাই তো ভাবছি। সত্যি বলতে কি, কোনো দিন কারোর অনিষ্ট করেছি বলে তো মনে পড়ে না। তিনকড়িবাবু এবার রাজেনবাবুর দিকে ঝুঁকে ফিসফিস করে বললেন, হাঁটির মাঝখানে এসব নিয়ে ডিসকাশন না করাই ভালো, বাড়ি চলুন। দুই বুড়ো উঠে পড়লেন। ফেলুদা ঘটনাটা শুনে কিছুক্ষণ ভুরু কুঁচকে গুম হয়ে বসে রইল। তারপর বলল, তুই তাহলে বলছিস যে একবার তলিয়ে দেখা চলতে পারে? বারে, তুমিই তো রহস্যজনক ঘটনা খুঁজছিলে, বললে অনেক ডিটেকটিভ বই পড়ে তোমারও ডিটেকটিভ বুদ্ধিটা খুব ধারালো হয়েছে। তা তো বটেই। এই ধর, আমি তো আজ মেলে যাইনি, তবুও বলতে পারি তুই কোন দিকের বেঞ্চে বসেছিলি। কোন দিকে? রাধা রেস্টুরেন্টের ডান পাশে বেঞ্চগুলোর একটাতে। আরে বাস, কী করে বুঝলে? আজ বিকেলে রোদ ছিল, তোর বাগালটা রোদে ঝলসেছে আর ডানটা ঝলসায়নি। একমাত্র ওই বেঞ্চগুলোর একটাতে বসলেই পশ্চিমের রোদটা বাগালে পড়ে। ইনক্রেডিবল। যাকগে, এখন কথা হচ্ছে রাজেন মজুমদারের বাড়িতে একবার যাওয়া দরকার। আর 77 পা, আর যদি না হয়? হবেই ফেলুদা, আমি সেবার গুনেছিলাম। না হলে গাঁটটা তো? হ্যাঁ, কিন্তু বেশি জোরে না, জোরে মারলে মাথার ঘিলু এদিক ওদিক হয়ে যায়।
কি আশ্চর্য, ৭৭-এ রাজেনবাবুর বাড়ি পৌঁছালাম না, আরও ২৩ পাক গিয়ে তবে ওর বাড়ির গেটের সামনে গিয়ে পড়লাম। ফেলুদা ছোট্ট করে একটা গাঁট্টা মেরে বলল, আগের বার ফেরার সময় গুনেছিলি না আসার সময়? ফেরার সময়। ইডিয়েট, ফেরার সময় তো ঢালে নামতে হয়, তুই নিশ্চয়ই ধাই ধাই করে বড় বড় স্টেপ ফেলেছিলি। তা হবে, নিশ্চয়ই তাই। আর তাই স্টেপ সেবার কম হয়েছিল, এবার বেশি হয়েছে। জোয়ান বয়সে ঢালে নামতে মানুষ বড় বড় পা ফেলে, দৌড়ানোর মতো, আর বুড়ো হলে ঢালুর বেলা ব্রেক কষে কষে ছোট ছোট পা ফেলতে হয়, তা না হলে মুখ থুবড়ে পড়ে। কাছাকাছি কোনো বাড়ি থেকে রেডিওতে গান শোনা যাচ্ছে। ফেলুদা এগিয়ে কলিং বেল টিপল। কি বলবে সেটা ঠিক করে ফেলেছো ফেলুদা? যা খুশি তাই বলবো, তুই কিন্তু স্পিকটি নট। যতক্ষণ থাকবি এ বাড়িতে কিছু বলবি না, কিছু জিজ্ঞেস করলেও না। শাট আপ। একটা নেপালি চাকর এসে দরজা খুলে দিল। আন্দার আইয়ে। বৈঠকখানায় ঢুকলাম। বেশ সুন্দর পুরনো প্যাটার্নের কাঠের বাড়ি। শুনেছি রাজেনবাবু 10 বছর আগে রিটায়ার্ড করেছেন, তারপর দার্জিলিংয়ে আছেন। কলকাতায় বেশ নামকরা উকিল ছিলেন। চেয়ার টেবিল যা আছে সব বেতের। যেটা সবচেয়ে বেশি চোখে পড়ে সেটা হচ্ছে চারিদিকে দেওয়ালে টাঙানো সব অদ্ভুত দাঁত খিজানো চোখ রাঙানো মুখোশের শাড়ি। আর আছে পুরনো ঢাল, তলোয়ার, ভোজালি, থালা, ফুলদানি এসব। কাপড়ের ওপর রং করা বুদ্ধির ছবিও আছে, কত পুরনো কে জানে, কিন্তু তাতে যে সোনালি রংটা আছে সেটা এখনও ঝলমল করছে। আমরা দুজনে দুটো বেতের চেয়ারে বসলাম। ফেলুদা দেওয়ালের এদিক ওদিক দেখে বলল, পেরেকগুলো সব নতুন, মরচে ধরেনি। ভদ্রলোকের প্রাচীন জিনিসের শখটা বোধহয় বেশি প্রাচীন নয়। রাজেনবাবু ঘরে ঢুকলেন। আমি অবাক হয়ে দেখলাম ফেলুদা উঠে গিয়ে ঢিপ করে এক পেন নাম ঠুকে বলল, চিনতে পারছেন? আমি জয়কৃষ্ণ মিত্তিরের ছেলে ফেলু। রাজেনবাবু প্রথমে চোখ কপালে তুলে বললেন, তার বাবা, কত বড় হয়েছ তুমি। আহ, কবে এলে এখানে? বাড়ির সব ভালো? বাবা ভালো আছেন? ফেলুদা জবাব দিচ্ছে আর আমি মনে মনে বলছি, কি অন্যায়, এত কথা হলো আর ফেলুদা একবারও বললেন না যে সে রাজেনবাবুকে চেনে। এবার ফেলুদা আমার পরিচয়টা দিয়ে দিল। রাজেনবাবুর মুখ দেখে মনেই হলো না যে এই 7 দিন আগে আমাকে লজেন্স জুস দেবার কথাটা ওর মনে আছে। ফেলুদা এবার বলল, আপনার খুব প্রাচীন জিনিসের শখ দেখছি। রাজেনবাবু বললেন, হ্যাঁ, এখন তো প্রায় নেশায় দাঁড়িয়েছে। কতদিনের ব্যাপার? এই তো মাস 6 হবে, কিন্তু এর মধ্যে অনেক কিছু সংগ্রহ করে ফেলেছি। ফেলুদা এবার একটা গলা খাকরানি দিয়ে আমার কাছ থেকে শোনা ঘটনাটাই শুনিয়ে বলল, আপনি আমার বাবার মামলার ব্যাপারে যেভাবে সাহায্য করেছিলেন, তার প্রতিদানে আপনার এই বিপদে যদি কিছু করতে পারি। রাজেনবাবুর ভাব দেখে মনে হলো তিনি সাহায্য পেলে খুশিই হবেন, কিন্তু তিনি কিছু বলবার আগেই তিনকড়িবাবু ঘরে ঢুকলেন। তার হাঁপানোর বহর দেখে মনে হলো বোধহয় বেরিয়ে ফেললেন। রাজেনবাবু আমাদের সঙ্গে ভদ্রলোকের আলাপ করিয়ে দিয়ে বললেন, আমার বিশেষ বন্ধু অ্যাডভোকেট জ্ঞানেশ সেন হচ্ছে তিনকড়িবাবুর প্রতিবেশী। আমি ঘর ভাড়া দেব শুনে জ্ঞানেশই ওকে সাজেস্ট করে আমার এখানে আসতে। গোড়ায় উনি হোটেলের কথা ভেবেছিলেন। তিনকড়িবাবু হেসে বললেন, আমার ভয় ছিল আমার এই চুরুটের বাতিকটা নিয়ে। এমনও হতে পারত যে রাজেনবাবু হয়তো চুরুটের গন্ধ সহ্য করতে পারেন না, তাই সেটা আমি আমার প্রথম চিঠিতেই লিখে জানিয়ে দিয়েছিলাম। ফেলুদা বলল, আপনি কি বায়ু পরিবর্তনের জন্য এসেছেন? তা বটে, কিন্তু বায়ুর অভাবটাই যেন এখানে বেশি লক্ষ্য করছি। পাহাড়ে ঠান্ডাটা আরেকটু বেশি এক্সপেক্ট করে লোকে। ফেলুদা হঠাৎ বলল, আপনার বোধহয় গান বাজনার শখ। তিনকড়িবাবু অবাক হাসি হেসে বললেন, সেটা জানলে কি করে? আপনি যখন কথা বলছেন তখন লক্ষ্য করছি লাঠির ওপর রাখা আপনার ডান হাতের তর্জনীটা রেডিওর সঙ্গে তাল রেখে যাচ্ছে। রাজেনবাবু হাসতে হাসতে বললেন, মোক্ষম ধরেছ, উনি ভালো শ্যামাসঙ্গীত গাইতে পারেন। ফেলুদা এবার বলল, চিঠিটা হাতের কাছে আছে? রাজেনবাবু বললেন, হাতের কাছে কেন, একেবারে বুকের কাছে। রাজেনবাবু কোটের বুক পকেট থেকে চিঠিটা বার করে ফেলুদাকে দিলেন। এইবার সেটা দেখার সুযোগ হলো।
হাতে লেখা চিঠি নয়, নানান জায়গা থেকে ছাপা বাংলা কথা কেটে কেটে আঠা দিয়ে জুড়ে চিঠিটা লেখা হয়েছে। যা লেখা হয়েছে তা হলো এই: তোমার অন্যায়ের শাস্তি ভোগ করতে প্রস্তুত হও। ফেলুদা বলল, এই চিঠি কি ডাকে এসেছে? রাজেনবাবু বললেন, হ্যাঁ, লোকাল ডাক। বলা বাহুল্য, দুঃখের বিষয় খামটা ফেলে দিয়েছি। দার্জিলিংয়েরই পোস্টমার্ক ছিল, ঠিকানাটাও ছাপা বাংলা কথা কেটে কেটে লেখা। আপনার নিজের কাউকে সন্দেহ হয়? কি আর বলবো বলো, কোনো দিনই কারোর অনিষ্ট করিনি বা কোনো অন্যায় করিনি। আপনার বাড়িতে যাতায়াত করে এমন কয়েকজনের নাম বলতে পারেন? খুব সহজ, আমি লোকজনের সঙ্গে মিশি কমই। ডাক্তার ফণিমিত্তির আসেন অসুখ বিসুখ হলে। কেমন লোক বলতে পারেন? ডাক্তার হিসেবে বোধহয় সাধারণ স্তরের, তবে তাতে আমার এসে যায় না, কারণ আমার ব্যারামও সাধারণ। সর্দি জ্বর ছাড়া আর কিছুই হয়নি দার্জিলিং এসে অবধি, তাই ভালো ডাক্তারের প্রয়োজন হয় না। চিকিৎসা করে পয়সা নেন? তা নেন বই কি, আর আমারও তো পয়সার অভাব নেই, মিথ্যে অব্লিগেশনে যাই কেন। আর কে আসেন? সম্প্রতি মিস্টার ঘোষাল বলে এক ভদ্রলোকের যাতায়াত আছে। দরজার দিকে ফিরে দেখি একটা ফর্সা মাঝারি হাইটের স্যুট পরা ভদ্রলোক হাসি মুখে ঘরে ঢুকছেন। আমার নাম শুনলাম বলে মনে হলো। রাজেনবাবু বললেন, এইমাত্র আপনার নাম করা হয়েছে। আপনার যে আমার মতো পুরনো জিনিসের শখ, সেটাই এই ছেলেটিকে বলছিলাম। আপনার সঙ্গে আলাপ করে দিই। নমস্কারের পর মিস্টার ঘোষাল, পুরো নাম অবনীমোহন ঘোষাল, রাজেনবাবুকে বললেন, আপনাকে আজ দোকানে দেখলুম না, তাই একবার ভাবলুম খোঁজ নিয়ে যাই। রাজেনবাবু বললেন, না, আজ শরীরটা ভালো ছিল না। বুঝলাম রাজেনবাবু চিঠিটার কথা মিস্টার ঘোষালকে বলতে চান না। ফেলুদা মিস্টার ঘোষাল আসার আগেই চিঠিটা হাতের তেলোর মধ্যে লুকিয়ে ফেলেছে। ঘোষাল বললেন, আপনি ব্যস্ত থাকলে আজ বরং, আসলে আপনার এই তিব্বতী ঘণ্টাটা দেখতে এসেছিলাম। রাজেনবাবু বললেন, সে তো খুব সহজ ব্যাপার, হাতের কাছেই আছে। রাজেনবাবু ঘণ্টা আনতে পাশের ঘরে চলে গেলেন। ফেলুদা ঘোষালকে জিজ্ঞেস করলেন, আপনি কি এখানেই থাকেন? ভদ্রলোক দেওয়াল থেকে একটা ভোজালি নামিয়ে সেটা দেখতে দেখতে বললেন, আমি কোনো এক জায়গায় বেশি দিন থাকি না। আমার ব্যবসার জন্য প্রচুর ঘুরতে হয়। আমি কিউরিও সংগ্রহ করি। বাড়ি ফেরার পথে ফেলুদাকে জিজ্ঞেস করে জেনেছিলাম কিউরিও মানে দুষ্প্রাপ্য জিনিস। রাজেনবাবু ঘণ্টাটা নিয়ে আসলেন। দারুণ দেখতে জিনিসটা। নিচের অংশটা রূপোর তৈরি, হাতলটা তামা আর পেতল মেশানো, আর তার ওপর লাল নীল পাথর বসানো। অবনীবাবু চোখ টোক কুঁচকে বেশ অনেকক্ষণ ধরে ঘণ্টাটা দেখলেন, এদিক ওদিক ঘুরিয়ে ফিরিয়ে। রাজেনবাবু বললেন, কি মনে হয়? সত্যিই দাও মেরেছেন, একেবারে খাঁটি পুরনো জিনিস। আপনি বললে আমার তো আর কোনো সন্দেহ থাকে না। দোকানদার বলে এটা নাকি একেবারে খোদ লামার প্রাসাদের জিনিস। কিছুই আশ্চর্য নয়। আপনি বোধহয় এটা হাতছাড়া করতে রাজি নন, মানে ভালো দাম পেলেও নয়। রাজেনবাবু মিষ্টি করে হেসে ঘাড় নাড়তে নাড়তে বললেন, ব্যাপারটা কি জানেন? শখের জিনিস ভালোবেসে কিনেছি, সেটাকে বেচে লাভ করব, এমনকি কেনা দরে বেচব, এই ইচ্ছা আমার নেই। অবনীবাবু ঘণ্টাটা ফেরত দিয়ে বললেন, আজ আসি, কাল আশা করি বেরোতে পারবেন একবার। রাজেনবাবু বললেন, ইচ্ছে তো আছে। অবনীবাবু বেরিয়ে যাবার পর ফেলুদা রাজেনবাবুকে বলল, কটা দিন একটু না বেরিয়ে টেরিয়ে সাবধানে থাকা উচিত নয় কি? সেটাই বোধহয় ঠিক, কিন্তু মুশকিল কি জানো? সেই চিঠির ব্যাপারটা এতই অবিশ্বাস্য যে এটাকে ঠিক যেন সিরিয়াসলি নিতে পারছি না। মনে হচ্ছে এটা যেন একটা ঠাট্টা, যাকে বলে প্র্যাকটিক্যাল জোক। যতদিন না সেটা সম্পর্কে ডেফিনেট হওয়া যাচ্ছে ততদিন বাড়িতেই থাকুন না। আপনার নেপালি চাকরটি কতদিনের? একেবারে গোড়া থেকেই আছে, কমপ্লিটলি রিলায়েবল। ফেলুদা এবার তিনকড়িবাবুর দিকে ফিরে বলল, আপনি কি বেশিরভাগ সময় বাড়িতেই থাকেন? সকাল বিকেল ঘণ্টাখানেক একটু এদিক ওদিক ঘুরে আসি আর কি। কিন্তু বিপদ যদি ঘটে, আমি বুড়ো মানুষ, খুব বেশি কিছুই করতে পারি কি? আমার বয়স হলো 66, রাজেনবাবুর চেয়ে 1 বছর কম। রাজেনবাবু বললেন, উনি চেঞ্জে এসেছেন, ওকে আর বাড়িতে বন্দি করার ফন্দি আঁটছ? আমি থাকবো, আমার চাকর থাকবে, এই যথেষ্ট। তোমরা চাও তো দুবেলা খোঁজ খবর নিয়ে যেও। বেশ, তাই হবে। ফেলুদা দেখা দেখি আমিও উঠে পড়লাম। আমরা যেখানে বসেছিলাম তার ঠিক উল্টো দিকে একটা ফায়ার প্লেস,
ফায়ারপ্লেসের ওপরে একটা তাক, আর সেই তাকের ওপর 3টি ফ্রেমে বাঁধানো ছবি। ফেলুদা ছবিগুলোর দিকে এগিয়ে গেল। প্রথম ছবিটা দেখিয়ে রাজেনবাবু বললেন, ইনি আমার স্ত্রী, বিয়ের 4 বছর পরেই মারা যান। দ্বিতীয় ছবি একজন আমার বয়সী ছেলের, গায়ে ভেলভেটের কোট। ফেলুদা জিজ্ঞেস করলো, এটি কি? রাজেনবাবু হো হো করে হেসে বলল, সময়ের প্রভাবে মানুষের চেহারায় কি বিচিত্র পরিবর্তন ঘটতে পারে সেইটি বোঝানোর জন্যই এই ছবি। ইনি হচ্ছেন আমারই বাল্য সংস্করণ। বাঁকুড়া মিশনারি স্কুলে পড়তাম তখন। আমার বাবা ছিলেন বাঁকুড়ার ম্যাজিস্ট্রেট। সত্যি ভারী ফুটফুটে চেহারা ছিল রাজেনবাবুর ছেলে বয়সে। অবশ্যই ছবি দেখে ভুলো না, দুরন্ত বলে ভারী বদনাম ছিল। শুধু যে মাস্টারদের জ্বালিয়েছি তা নয়, ছাত্রদেরও। একবার স্পোর্টসের দিনে 100 ইয়ার্সে আমাদের বেস্ট রানারকে কাত করে দিয়েছিলাম ল্যাং মেরে। তৃতীয় ছবিটা ফেলুদার বয়সী এক ছেলের। রাজেনবাবু বললেন, সেটা আমার ছেলে প্রবীরের। উনি এখন কোথায়? রাজেনবাবু গলা খাঁকড়িয়ে বললেন, জানি না ঠিক, বহুকাল দেশ ছাড়া, প্রায় 16 ইয়ার্স। আপনার সঙ্গে চিঠি লেখালেখি নেই? না। ফেলুদার দরজা দিয়ে এগোতে এগোতে বললেন, ভারী ইন্টারেস্টিং কেস। আমি মনে মনে বললাম, ফেলুদা একেবারে বইয়ের ডিটেকটিভের মতো কথা বলছে। বাইরেটা ঝমঝম অন্ধকার হয়ে এসেছে। জলা পাহাড়ের গায়ের বাড়িগুলোর বাতি জ্বলে উঠেছে। পাহাড়ের নিচের দিকে চেয়ে দেখলাম রঙ্গিত উপত্যকা থেকে কুয়াশা উপর দিকে উঠছে। রাজেনবাবু আর তিনকড়িবাবু আমাদের সঙ্গে গেট অবধি এলেন। রাজেনবাবু গলা নামিয়ে ফেলুদাকে বললেন, তুমি ছেলে মানুষ, তাও তোমাকে বলছি, একটু যে নার্ভাস বোধ করছি না তা নয়। এমন শান্তিপূর্ণ পরিবেশে এ চিঠি যেন বিনা মেঘে বজ্রপাত। ফেলুদা বেশ জোরের সঙ্গেই বলল, আপনি কিছু ভাববেন না, আমি এর সমাধান করবই। আপনি নিশ্চিন্তে বিশ্রাম করুন গিয়ে। রাজেনবাবু গুড নাইট অ্যান্ড থ্যাংক ইউ বলে চলে গেলেন। এবার তিনকড়িবাবু ফেলুদাকে বললেন, তোমাকে তুমি করেই বলছি। তোমার অবজারভেশন ক্ষমতা দেখে আমি সত্যিই ইমপ্রেসড হয়েছি। ডিটেকটিভ গল্প আমি অনেক পড়েছি। এই চিঠিটার ব্যাপারে আমি হয়তো তোমাকে কিছু সাহায্য করতে পারি। তাই নাকি? এই যে টুকরো টুকরো ছাপা কথা কেটে চিঠিটা লেখা হয়েছে, এর থেকে কি বুঝলে? ফেলুদা কয়েক সেকেন্ড ভেবে বলল, 1 নম্বর, কথাগুলো কাটা হয়েছে খুব সম্ভব ব্লেড দিয়ে, কাঁচি দিয়ে নয়। ভেরি গুড। 2 নম্বর, কথাগুলো নানা রকম বই থেকে নেওয়া হয়েছে, কারণ ওর হরফ ও কাগজের তফাৎ রয়েছে। ভেরি গুড। সেই সব বই সম্বন্ধে কোনো আইডিয়া করেছো? চিঠির 2টো শব্দ, শাস্তি আর প্রস্তুত, মনে হচ্ছে খবরের কাগজ থেকে নেওয়া। আনন্দবাজার, তাই বুঝি? ইয়েস, ওই টাইপটা আনন্দবাজারেই ব্যবহার হয়, অন্য বাংলা কাগজে নয়। আর অন্য কথাগুলো কোনোটাই পুরনো বই থেকে নেওয়া হয়নি, কারণ যে হরফ ওগুলো ছাপা হয়েছে সেটা হয়েছে মাত্র 20-15 বছর আগের। আর যে আঠা দিয়ে আটকানো হয়েছে সেটা সম্বন্ধে কোনো ধারণা করতে পেরেছ? গন্ধটা গ্রিপেক্স আঠার মতো। চমৎকার ধরেছ, কিন্তু আপনি যে ধরার ব্যাপারে কম যান না দেখছি। তিনকড়িবাবু হেসে বললেন, কিন্তু তোমার বয়সে আমি ডিটেকটিভ কথাটার মানে জানতাম না। বাড়ি ফেরার পথে ফেলুদা বলল, রাজেনবাবুর মিস্ট্রি সলভ করতে পারবো কি না জানি না, কিন্তু সেই সূত্রে তিনকড়িবাবুর সঙ্গে আলাপটা বেশ ভাও হয়ে গেল। আমি বললাম, তাহলে উনিই ব্যাপারটা তদন্ত করুন না, তুমি আর মিথ্যে মাথা ঘামাচ্ছ কেন? আহা, বাংলা হরফের ব্যাপারটা জানা আছে বলে কি সবই জানবেন নাকি? ফেলুদার কথাটা শুনে ভালোই লাগলো। ওর মতো বুদ্ধি আশা করি তিনকড়িবাবুর নেই। মাঝে মাঝে ফোড়ন দিলে আপত্তি নেই, কিন্তু আসল কাজটা যেন ফেলুদাই করে। কাকে অপরাধী বলে মনে করছো ফেলুদা? অপরাধী কথাটার মাঝখানেই ফেলুদা থেমে গেল। তার দৃষ্টি দেখলাম একজন লোককে ফলো করে পেছন দিকে ঘুরছে। লোকটাকে দেখলি? কই না তো, মুখ দেখিনি তো। ল্যাম্পের আলোটা পড়লো আর ঠিক মনে হলো। ফেলুদা আবার থেমে গেল। কি মনে হলো ফেলুদা? না, বোধহয় চোখের ভুল। পাড়া চলিয়ে চ, খিদে পেয়েছে।